হ্যালো বন্ধুরা, আমাদের গল্প নিডের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিদা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমার ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নেব বেশ কয়েকটা ইজি হোম হ্যাকস, যেগুলো আমার মতোই তোমাদেরও সংসারের কাজকর্মের সঙ্গে জড়িত, যেগুলো অনেকখানি সহজ করে দেয় আমাদের কাছে আমাদের সংসারের কাজকর্মগুলোকে। আর আমরা গৃহিণীরা আমাদের নিত্যদিনের কাজকর্মগুলোকে আরো সহজ করে নিতে পারলে আমাদের সংসার বাচ্চাদের মতোই আমাদের ঘরটা হাতে অনেকখানি সময় পেয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। আশা করছি আমার আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, তোমাদের সকলের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমাকে জানিও আমার হোম মেকিং এর কোন টিপসটা তোমাদের সকলের সব থেকে বেশি ভালো লাগলো। তোমাদের একটা ছোট্ট মিষ্টি কমেন্টই আমাকে অনেকখানি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক ইজি হোম মেকিং এর বেশ কয়েকটা হোম হ্যাকস। আমাদের হোম মেকারদের বেশ কয়েকটা প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা হলো আয়রন প্রেস। আয়রনিং আমাদের অনেকেরই ভালো না লাগলেও এই কাজটা তো করতেই হয়। আর অনেকদিন যাবত একটানা ব্যবহারের পরে আয়রনগুলোর পেছনে ঠিক এইরকম দাগ পড়ে যায়, যার জন্য দেখতে একটুও ভালো লাগে না। আমাদের বাড়িতে এখন হিমালয়ের স্পার্কলিং হোয়াইট টুথপেস্টটা ইউজ হচ্ছে, সেখান থেকে বেশ খানিকটা নিয়ে আয়রন প্রেসগুলোর পেছনে এইভাবে অ্যাপ্লাই করে দিলাম আর মিনিট 10 মতো এইভাবে একই অবস্থায় রেখে দিলাম। এরপর একটা পুরনো টুথব্রাশ ভালো করে জলেতে ধুয়ে নিয়ে আয়রনগুলোকে হালকা হাতে ঘষে নেওয়ার পর কটনের পাতলা কাপড় দিয়ে মুছে নিলেই আয়রনের পেছনে জমে থাকা দাগগুলো হয়ে যাবে উধাও। দাগ যদি পরিমাণে একটু বেশি হয় সেক্ষেত্রে 1-2বার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার পর আস্তে আস্তে দাগগুলো যাবে। আয়রন প্রেসগুলো পরিষ্কারের সময় অবশ্যই ঠান্ডা থাকতে হবে এবং যেন প্লাগ আউট থাকে। বাড়ির বাচ্চাদের বা বড়দের যাদেরই কাজকর্মের ক্ষেত্রে টিফিনের প্রয়োজন হয় তাদের সকলের টিফিন বক্সগুলো আমরা সবসময় পরিষ্কারই রাখি। তবে বাসনপত্র মাজা ধোয়ার সময় বেশিরভাগ দিন টিফিন বক্সের এই রাবারের অংশগুলোর আলাদা করে খুলে পরিষ্কার করা হয় না। সপ্তাহের যে কোনো 2 দিন আগে থেকেই ঠিক করে রেখে হালকা গরম জলে খুবই সামান্য পরিমাণে যে কোনো ডিশওয়াশার জেল, সাদা ভিনিগার, লবণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে সেই জলে গাটারগুলো 5 মিনিটের মতো ডুবিয়ে রেখে একটা পুরনো পরিষ্কার টুথব্রাশের সাহায্যে হালকা হাতে ঘষে নেওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নিলেই আমাদের গাটারগুলো হয়ে যাবে ব্যাকটেরিয়া মুক্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের প্রত্যেক হোম মেকারদের বাড়ির আপনজনেদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই সপ্তাহের 2 দিন টিফিন বক্সগুলো এই পদ্ধতিতে পরিষ্কার করা প্রয়োজন। বাড়িঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে বাড়ির পর্দাগুলোও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এদেরকে সঠিকভাবে মেনটেন রাখার জন্য প্রতিদিন আর পর্দাগুলো খুলে আয়রনিং করা পসিবল নয়। সেক্ষেত্রে খুবই কাজে দেয় আমার বাড়ির হেয়ার স্ট্রেটনারটা। স্ট্রেটনারটা ভালো করে প্লাগ ইন করে নেওয়ার পর হালকা গরম হয়ে গেলে পর্দার সঠিক ভাঁজগুলো একসঙ্গে এইভাবে করে নিয়ে তার উপর হালকা গরম স্ট্রেটনারটা চালিয়ে নিলেই ফিরে পাওয়া যাবে প্রথম দিনের আয়রনিং করা পর্দার মতোই ভাঁজগুলো। সবসময় পর্দার পাশেই প্লাগ ইন সিস্টেম থাকে না, তখন স্ট্রেটনারটা আগে গরম করে নিয়ে প্লাগ আউট করে ইউজ করতে হবে। দুটো ক্ষেত্রেই রেজাল্টটা পাওয়া যাবে একই রকম। শীতের দিনে রান্নাঘরে পিঠেপুলি তৈরি করার জন্য এই মাটির বাসনপত্রগুলো আমাদের খুবই পছন্দের হয়। তাছাড়া আজকাল অনেক গৃহিণীরাই খুবই স্বাস্থ্যকর বলে মাটির বাসনপত্রেই রান্নাবান্না করতে পছন্দ করে। আর এই বাসনপত্র রান্নাবান্না করার পর মাজা ধোয়ার জন্য আমরা কোনো রকমেরই ডিশওয়াশার জেল বা বার ব্যবহার করতে পারি না। এই মাটির পাত্রগুলোকে ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য নিয়েছি 1 ফালি লেবু আর তাতে যোগ করে দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ। আর লেবুর ফালিটার সাহায্যে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই আমাদের এই বাসনগুলো হয়ে যাবে ব্যাকটেরিয়া মুক্ত পরিষ্কার। বাড়ির ফ্যান, টিভি, এসি সমস্ত কিছুর প্রয়োজনীয় রিমোটগুলো আমি রেখে দিই একটা জায়গাতেই সঠিকভাবে। বেশ কিছু রিমোটের প্রয়োজন পড়ে খুবই সামান্য, সেগুলোকে রেখে দিই প্যাকেটের মধ্যে এই পদ্ধতিতে। বাড়ির যে রিমোটগুলোর প্রয়োজন পড়ে সব থেকে বেশি আর সেগুলো নোংরাও হয় ভীষণভাবে,
পরিষ্কার করার জন্য আমি ব্যবহার করি হোমমেড এই লিকুইড সলিউশনটা। ভিনিগার, জল, ডিশওয়াশার জেল দিয়ে যেটা তৈরির পদ্ধতিটা এর আগের আমার ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে আমি শেয়ার করেছি। মোটের উপর সলিউশনটা স্প্রে করে নেওয়ার পর মাইক্রোফাইবারের কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে রিমোটগুলো, কারণ মাইক্রোফাইবারের কাপড়গুলো খুব সহজেই ময়লাগুলো টেনে নেয়। আর রিমোটের বাটনের সাইডগুলো পরিষ্কার করার জন্য আমি ইউজ করেছি এই এয়ারবাডটার। মাইক্রোওয়েভের ওপরে ঢাকা দেওয়া কাপড়গুলো খুবই দ্রুত নোংরা হয়ে যায়, আর আমাদের চেঞ্জ করতেও হয় বারে বারে। আর তাছাড়া রান্নাঘরের যে কোনো জিনিসের একটা সামান্য কভার চেঞ্জও এনে দেয় একটা অন্য রকমের লুক। আর মাইক্রোওয়েভের ক্ষেত্রে আমরা খুব বেশি পরিমাণে কভার কিনে টাকার অপচয় করতে চাই না। সঠিক করে খুঁজলে বাড়ির বেশ কিছু বেড কভার পুরনো হয়ে গেলেও তাদের পিলো কভারগুলো থেকে যায় নতুনের মতোই, আর সেগুলো প্রয়োজনে আসে এই মাইক্রোওয়েভের কভার হিসেবে। আলমারিতে শাড়ি গুছিয়ে রাখার সময় বা ট্রাভেলিংয়ের সময় আমি খুবই সম্মুখীন হয়েছি এই সমস্যাটার, সেজন্য ভাবলাম তোমাদের সকলের সঙ্গেও সলিউশনটা একবার শেয়ার করে নিই। শাড়ির এই আঁচলের দিকে লটকানগুলো বিশেষ করে বাইরে কোথাও গুছিয়ে নিয়ে যাওয়ার সময় এখানে ওখানে আটকে গিয়ে শাড়ির ভাঁজগুলোও নষ্ট হয়, আর খুবই সমস্যাতেও পড়তে হয়। আর আলমারিতেও শাড়িগুলো নিতে যাওয়ার সময় ব্যাঙ্গলস বা হাতের আংটিতে আটকে গিয়ে একটার বদলে বেশ কয়েকটা শাড়ি চলে আসে আলমারির বাইরে। তো আমাদের বেশিরভাগ হোম মেকারদের এই শাড়ির লটকানগুলো খুবই পছন্দের হয়। কেনাকাটার লিস্ট থেকে এগুলোকে বাদ দেওয়া পসিবল নয়। শুধু চেঞ্জ করে নিয়েছি শাড়ি ফোল্ড করার প্যাটার্নটা। ফোল্ড করার পদ্ধতিটা তোমাদের সকলের সঙ্গেও শেয়ার করে নিলাম। শীতের সময় বিশেষ করে আমরা তো সকলেই এই শু টাইপের জুতো পরতে খুবই ভালোবাসি, আর বাড়ির সব থেকে ছোট সদস্যরা সব ঋতুতেই এই ধরনেরই বেশিরভাগ সময় জুতো পরে। সব সময় তো আর জুতোগুলো কাঁচা ধোয়া সম্ভব নয়। পরিষ্কার করার জন্য আমি নিয়েছি আমার বাড়ির পুরনো একটা কাপড় কাচার ব্রাশ, যেই ব্রাশটার ওপরে সামান্য পরিমাণে জল স্প্রে করে নিয়েছি, আর তারপর হালকা হাতে ঘষে নিচ্ছি জুতোর ওপরের অংশগুলো। পরিষ্কার করে নেওয়ার পর রেজাল্টটাও শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে, তোমরাই দেখো। বাচ্চাদের স্কুলে যাওয়া জুতোগুলো পরে থাকতে হয় অনেকটা সময় জুড়ে, আর টানা পরেও যেতে হয় একইভাবে, যার জন্য জুতোগুলোর ভেতর থেকে কেমন একটা গন্ধ আসে। আর সেই গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার না করা টি ব্যাগগুলো যদি জুতোর ভেতরে রেখে দেওয়া হয় তাহলে গন্ধ উধাও হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। একই রকম ভাবে ফ্রিজে বিভিন্ন ধরনের খাবার একসঙ্গে জমা হলে ফ্রিজটা খোলার সঙ্গে সঙ্গে কেমন একটা বাজে গন্ধ আসে, সেক্ষেত্রেও খুবই কাজে দেয় এই অব্যবহৃত টি ব্যাগগুলো। পুরোটা শীত জুড়ে বাড়িতে ব্যবহার করা হয় এই কার্পেটগুলো। পরিষ্কার রাখার জন্য বেশিরভাগ সময় কার্পেটগুলোর ওপর হাঁটাচলা করা হয় পরিষ্কার পায়ে, আর আমার দেখা দেখি আমার বাড়ির বাচ্চাগুলো আমাকেই অনুকরণ করে। কার্পেট পরিষ্কার করার জন্য আমার কাছে নেই ভ্যাকিউম ক্লিনার, সেজন্য আমি নিয়েছি পুরনো একটা পরিষ্কার ধোয়া সুব্রাশ, যার সাহায্যে এইভাবে এই পদ্ধতিতে পরিষ্কার রাখি আমার বাড়ির কার্পেটগুলো। মাঝে মাঝে বাড়ির পুচকিটাও এই কাজটা করে পায় ভীষণ আনন্দ। আমার আজকের ভিডিওর লাস্ট হ্যাকটা হচ্ছে আমার বাথরুমের আয়না, যেটাকে বারবার পরিষ্কার করার পরও জল পড়ে ভীষণ পরিমাণে ছোপ ছোপ দাগ হয়ে যায় আয়নাটার ওপর। সেই আয়নাটাকে পরিষ্কার করে নেওয়ার পর যাতে আয়নাটার ওপরে আর বেশি তাড়াতাড়ি ছোপ ছোপ দাগগুলো জমা না হয় তার একটা উপায় বার করেছি। প্রথমে আয়নাটাকে ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর বাড়ির ব্যবহারের যে কোনো একটা সাবান নিয়ে ঘষে দিয়েছি ভিজে আয়নাটার ওপরই, আর তারপর ধুয়ে নিয়েছি জল দিয়ে, যার জন্য আয়নাটার ওপর আর জমা হচ্ছে না জলগুলো। আর জল জমা না হতে পারলে দাগগুলোও হবে না সহজে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার পরের নতুন ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।